রাত 10:25। আদ্রিতের মন ভালো নেই, আখির কথা মন থেকেই সরাতে পারছে না। আজকে আখির মন খারাপ হওয়ার কারণ নিজেকেই মনে হচ্ছে। আদ্রিত তো নাও পারত আখির সাথে এভাবে কথা বলতে, তবে আখি বা কেন তাকে এমন করে ধিক্কার দিল কিছুই বুঝে উঠতে পারছে না আদ্রিত। কিন্তু এমন সময় সে কিছু বুঝতেও চায় না। তার মন যে আখির সন্নিকটে যাওয়ার যুদ্ধে জয়লাভে উঠে পড়ে লেগেছে। কালো রঙের একটা শার্ট, হাতে ঘড়ি পরে নিল, তারপর চুলগুলো ঠিক করে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবে তখন সামনে প্রকট হল রিঙ্কি। আরে কোথায় যাচ্ছ আদ্রিত? আসার পর থেকে তো ভালো করে কথাটাও বলনি, একটু বসো না। রিঙ্কি, আমার আর্জেন্ট কাজ আছে তাই যেতে হবে, তুমি নিজের রুমে যাও। কি শুরু করেছ? আসছি থেকেই তো রুমে বসে আছি, কোথাও তো ঘুরতেও নিয়ে গেলে না। তোমার দেশে অতিথি আসলে নাকি এমন করে লোক? সমস্যা নেই, কালকে মা বাবার সাথে করে বেরিয়ে আসো কোথাও, আমি এখন চলি। আদ্রিত কথা শুনো। আদ্রিত আর না দাঁড়িয়েই চলে গেল। রিঙ্কি অভিমানে নাক মুখ কুঁচকে নিল মুহূর্তে। তখন আদ্রিতের পরিবারের বাকি সবাই সেখানেই বসে গল্পগুজব করছিল। শায়লা মির্জা এবার বেশ বর্ষর হাসি দিয়ে বললেন, রিঙ্কি মা, কালকে রেডি থেকো, আমরা সবাই মিলে আমার এক বান্ধবীর বাসায় যাব নে, কেমন? কথাটা শুনে রিঙ্কির কুচকানো চেহারা আরও কুচকে গেল, কোনোরকমে জবাব দিল, দেখি, গেলে বলবো। অতএব নিজের রুমে চলে গেল। শায়লা মির্জা ফিক করে হেসে দিলেন। শায়লা, তুমিও না, এমনটা কেন করো বলো তো ওর সাথে? তো ওর সাথে করব না তো কার সাথে করব? ছেলের ঘাড়ে পেতনি চড়বে আর আমি চড়তে দিব? মা, তুমিও না। খবরদার ইশিকা, আমার শাশুড়ি মাকে কিছু বলেছ তো? আমি কিন্তু মায়ের টিমে। তোমাকে নিয়েও আর পারা গেল না। দেখো না রিঙ্কি, না আবার তোমাদের দুজনকে কোনো ইনজেকশন দিয়ে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ভুলে যেও না ডাক্তারও। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আখির ফোনে কল আসলো গার্ড ফায়সালের। ম্যাম, আদ্রিত এসেছেন, তাকে কি ভিতরে আসতে দিব? অবশ্যই, উনাকে পাঠিয়ে দিন। অল্প সময়ে কলিং বেল বেজে উঠলে আখি নিজেই এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলেই দেখতে পেল নিচে বেশ বর্ষর একটা কেক রাখা, যাতে লিখা শুভ জন্মদিন হিটলার। আখি পিছন মুড়ে দেয়ালের ঘড়িতে দেখতে পেল রাত ঠিক 12টা বাজে। তখন দরজার সামনের নিচের পুরো জায়গা জুড়ে হরেক রঙের বেলুন শোভা পেয়েছে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখল তার গার্ড সহিত আদ্রিত হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথেই বলে উঠল, শুভ জন্মদিন ম্যাম। ওদের এমন অবস্থা দেখে আখি হেসে দিল। সবাইকে ধন্যবাদ জানাল। এবার আখি হেসে কেকটা উঠিয়ে নিল। অতঃপর গার্ডেরা নিজেদের অবস্থানে চলে গেলে আদ্রিতকে আখি ভিতরে আসতে বলল। আখি খুশি মনে বলল আদ্রিতকে, ধন্যবাদ ডাক্তার সাহেব। সরি। কেন? দিনে এভাবে তোমার সাথে কথা বলা হয়তো ঠিক হয়নি। সেটা তো ওভাবে কথা বলার আগে ভাবা উচিত ছিল আপনার। এখন আর মাফ চেয়ে কি লাভ? কেন এসেছেন আপনি? চলে যান, আমার আপনাকে দেখতেই মন চাইছে না। আখি, এসব কি বলছো তুমি? আসলেই আমি দুঃখিত। তো আমি কি করব আপনার দুঃখিত দিয়ে? মাথায় দিব না পায় পরব? যত সব। আখির কথা শুনে আদ্রিত অসহায়ের মতো তাকিয়ে রইল। আদ্রিতের দিকে বেশ খানিক সময় রূঢ় দৃষ্টিতে তাকিয়ে ফিক করে হেসে উঠে বলল, আপনি সেই আস্ত ঢ্যাঁড়সই রয়ে গেছেন, একটুও বদলাননি। এমন এক আধটু কথার জন্য কেউ সরি বলতে আসে? একসময় তো শরীর ও বলতে চাইতেন না, সে কি দম্য! আর আজকে এক ক্ষমা না পাওয়ার বদলে কেমন নিরামিষ চেহারা উপস্থাপন করলেন আপনি মুহূর্তেই। হা 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 হা। আখি তো হাসতে হাসতে নেই, আদ্রিত পলকেই বিলীন হল তার হাসিমাখা মুখের মায়।
কতদিন পর সে মুক্তঝরা হাসি দেখার সৌভাগ্য হল তার। আদৃশ রিয়াদের জানাজা পরেই চলে এসেছিল বাড়িতে। প্রিয় বন্ধুর মৃত্যুতে আজ অনেক জল জড়িয়েছে চোখের, মাথাটা অনেক ধরেছে, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। মাথায় ঘুরছে তখন আদ্রিতের বলা আখিকে নিয়ে কথাগুলো, মনে জন্মেছে অসীম ভয়। আখিকে যদি আদ্রিত আবার ছিনিয়ে নেয় তবে সে কি করবে এবার? হঠাৎ নিচ থেকে হৃদিকার কান্নার শব্দ শুনে তাড়াহুড়োয় বেরিয়ে এলো আদৃশ। এসে দেখল হৃদিকা নিজের চুল তার মায়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে। দৃশ্যটা সহ্য করতে না পেরে আদৃশ হুঙ্কার দিয়ে বলল, মা এসব কি করছো? ছাড়ো ওকে। আদৃশ এগিয়ে গিয়ে তাকে ছাড়াবে তার আগেই হৃদিকা নিজেকে ছাড়িয়ে নিল। আদৃশ এবার গর্জে বলল, তোমার সাহস হলো কি করে মা হৃদিকার চুলে হাত দেওয়ার? বাবাও অভিনয় করছে, ও নিজে থেকে আমার হাত দিয়ে এমনভাবে ধরেছিল যে মনে হয়েছে আমি ধরেছি। মিথ্যে বলো না মা, হৃদিকা বলো কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও। হৃদিকা বলো, তুমি না বললেও আমি জেনে নেওয়ার অন্য রাস্তা বের করে নিব, তাই বলো জলদি, কি হয়েছে? লুকানোর আর কোনো রাস্তা নেই এমন ভাব নিয়ে হৃদিকা বলে ফেলল, আসলে আজকে আদিল ভাইয়া যখন বাইরে যাচ্ছিলেন তখন কিছু টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বলেছিলাম। ভাইয়া সবার বলা জিনিস আনলেও আমারগুলো আনলেন না, আর যখন জিজ্ঞেস করলাম কেন আনলেন না তখন বললেন উনি আমার চাকর নাকি, যে আমার বলা জিনিস উনি আমার কথা মতো নিয়ে আসবেন। আমি তখন বললাম, আমি আপনাকে চাকর ভাবব কেন? ছোট বোন হিসেবে অধিকার মনে করে বলেছি। এমনটা ভাববেন জানলে আমি উনাকে কখনো নিজের জিনিস আনতে বলতাম না। কথাগুলো শুনে এসেই মা আমার চুল মুঠো করে ধরলেন। আমি নাকি মুখে মুখে তর্ক করি, ফকিন্নির মেয়ে হয়ে বড় বড় কথা বলি। হৃদিকা সবকিছু মিথ্যে বলছে আদৃশ, ওর কথায় আসিস না। খবরদার ভাইয়া, আর একটা কথা বলেছ তো আমি ভুলে যাব, তুমি আমার বড় ভাই হও, তোমাদের সায় দিয়ে আমি মাথায় তুলেছি। তোমরা কি ভেবেছ তোমরা যা তা করবে আর আমি মেনে নিব? নো ভাইয়া, ভুলে যেও না, তোমরা সবাই আমার টাকায় খেয়ে পড়ে আছো, তাই আমার স্ত্রীর সাথে সামনে থেকে ব্যবহারটা ঠিক করে করবে আশা করি। নয়তো তোমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব আমি। কখনো এমনটা ভাবিনি আর এমন করে কথা বলিওনি, কিন্তু আজ তোমরা আমায় তা করতে বাধ্য করলে। হৃদিকা, আজ থেকে তোমার যা চাই তুমি আমাকে বলবে, নয়তো কাজের লোক দিয়ে আনিয়ে নিবে। ওপরের খেয়ে পড়ে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, তাই মনুষ্যত্ব গুলিয়ে খেয়েছে। চলে এবার কক্ষে। আদৃশ হৃদিকাকে নিয়ে চলে গেলে তিনজোড়া অশ্রুসিক্ত চোখ তাকিয়ে রইল তাদের দিকে। আখি কেকটা টেবিলে রাখবে, কিন্তু তার আগেই হাত থেকে ভুলবশত কেকটা ফ্লোরে পড়ে গেল। আখি জিহ্বায় কামড় দিয়ে আদৃতের দিকে তাকাল, অতঃপর অসহায়ের মতো মুখ বানিয়ে বলল, সরি দা সাহেব। আদৃত গুমড়ো মুখ করে বলল, তুমি একটুও বদলাওনি, মিস প্যারা ছিলে আর প্যারাই আছো। আখি এবার চট করে একটা বড় হাসি মুখে টানিয়ে বলল, আমি আপনার জন্য মিস প্যারা থাকব সারা জীবন, দেখে নিবেন আপনি। এবার পেঁচার মতো মুখ করে না থেকে চলুন কেক বানাই। আখি আদৃতের হাত ধরে কিচেনের দিকে টেনে নিয়ে যেতে শুরু করল। আদৃত 6 বছর পূর্বে আখির সাথে কাটানো সে মুহূর্তগুলোতে চলে গেছে এক পলকেই। ক্ষণগুলো তো এমনই ছিল। আজ আখির জন্মদিন। আজকের দিনে কতরকমভাবে আখিকে জন্মদিনের শুভেচ্ছা জানাত আদৃশ, কতভাবে ভাবে উদযাপন করত, আর আজকের এই দিনেই সে আখির বিরহ দহনে পড়ছে। ইচ্ছে করছে তার উড়ে চলে যেতে আখির কাছে। পাশেই শুয়ে আছে হৃদিকা, অসম্ভব সুন্দরী এক রমণী, কিন্তু আজ তার এত পাশে থেকেও তার প্রতি তেমন কোনো টান অনুভব করছে না, যেমনটা আখি পাশে থাকলে করত আদৃশ প্রতিনিয়ত। কি করবে আদৃশ? সবকিছুই তো অসহ্য লাগছে তার। আখি কেক বানাচ্ছে আর আদৃত ধ্যান ধরে দেখে যাচ্ছে তাকে। হঠাৎ আখি বেশ খানিক চকলেট আঙুল দিয়ে আদৃতের নাকে মেখে দিল। তারপর হেসে বলল,
এই যে চোখা নাকৌলায়া, এভাবে কারো দিকে হা হয়ে তাকিয়ে থাকা ঠিক না। ঠিক সময়ে বিয়ে হয়ে গেলে দোষটা চলে যেত আপনার। এই যে, তুমি আমার চরিত্রে কি দোষ দেখেছ? বাহ রে, আমি চরিত্রে দোষ কখন বললাম? কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তুমি কিন্তু আমায় আবার কথার জালে ফাঁসাচ্ছ। কেউ ফেঁসে গেলে আমি কি করব? হা 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 হা। হয়েছে হয়েছে, এখন আর নিরামিষ চেহারাটাকে আর নিরামিষ বানাতে হবে না। কেকটা হোক, তৎসময় আমরা ছাদ থেকে ঘুরে আসি, মনে হয় বৃষ্টি আসবে। আখি আদ্রিতের হাত টেনে নিয়ে এবার ছাদের দিকে হাঁটা ধরল। মুষলধারে বৃষ্টি নেমেছে, হনহনিয়ে বহমান হাওয়া যেন শীতের আগমন বাণী দিয়ে যাচ্ছে। শীতল পরিবেশে উষ্ণতার ছোঁয়া পেতে দুই নর নারী যেন একে অপরকে বেছে নিল প্রেমময় আশ্রয় হিসেবে। আঙ্গাঙ্গী হয়ে দুজন দাঁড়িয়ে আছে, উপচে পড়ছে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের উপর। এতটা কাছে এসে আর যে দূরে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সক্ষম হচ্ছে না। আজ যেন সবকিছুই তাদের মধুর মিলনের আশ রেখে বসে আছে। আজ পরিবেশটাও যেন তাদের মনের তালে তাল মিলিয়ে দোলে উঠেছে। আর কি চাই দুই প্রেমিক হৃদয়ের ভালোবাসার অতলে তলানোর জন্য? তাই আর দেরি করতে চাইল না সে প্রেম পিয়াসু দুটি মন। অধরে অধর জমিয়ে দিল আখি আদ্রিত নামক যুবক ও রমণী। সাথে সাথেই হকচকিয়ে ঘুম থেকে উঠল আদৃশ। খারাপ স্বপ্ন দেখেছে সে। আখি আদ্রিত কিস করছিল, মুহূর্তটা চোখের সামনে থেকে সরছেই না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল তার তখন। স্বপ্নে যাদের একসাথে দেখতে পারছে না, সত্যতে তাদের এভাবে দেখার কথা তো ভাবতেও পেরে ওঠে না। পাশ ফিরে তাকালো এবার হৃদিকার দিকে। অগোছালো হয়ে শুয়ে আছে সে, শরীরের বিভিন্ন জায়গা উন্মুক্ত, কিন্তু আদৃশের আজ যেন কোনো মোহ নেই তার প্রতি। আখিকে হারানোর ভয়ে বুকে যেন কামড় দিয়ে বসেছে। দেখতে দেখতেই বৃষ্টি নেমেছে, মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে আখি। আদ্রিত ওকে বারবার ভিতরে চলে আসতে বলছে, তবে কে শুনে কার কথা? এই আখি, ভিতরে আসো, জ্বর আসবে। পারলে এসে নিয়ে যান দাদু মশাই। তুমি এভাবে আসবে না তো? না, দাঁড়াও, আসছি। অতঃপর আদ্রিত এগিয়ে গিয়ে আখিকে টেনে ভিতরে আনতে গেলে আখি ওকে উল্টো জব্দ করে বসল। আদ্রিত একদিকে তাকে টানলে আখি অপরদিকে তাকে টানতে লাগল। টানাটানিতে দুজনই ছাদে পড়ে গেল। আখি খিল খিল করে হেসে উঠে বলল, আপনি আগেও আমার সাথে পেরে ওঠেননি, আর এখনো পারেন না, কথাটা মানতেই হবে। তোমার সাথে তো আমার দাদাও পেরে উঠবেন না। আখি এবার হেসে আদ্রিতকে টেনে তুলল, অতঃপর নিজের মতো ভিজতে লাগল। আদ্রিত শুধু তার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগল, তুমি মোটেও বদলাওনি আখি। আমাদের মধ্যকার সম্পর্ক বদলে গেলেও তুমি আমার সেই আখিই এখন রয়ে গেছ, যার সাথে কিছু সময় পার করলে যে কেউ তার প্রেমে পড়বে। সেই রমণীকে নিজের করে পেয়েও কিভাবে হাতছাড়া করল আদৃশ। একেই বলে হয়তো কারো পৌষমাস তো কারো সর্বনাশ। পৌষমাসটা আমার কপালে অবশেষে জুটল, যা আমি আর কখনো হারাবো না। আর সর্বনাশটা না হয় আদৃশেরই থাকল। তোমাকে এবার নিজের করে নেওয়ার সকল পন্থাই অবলম্বন করব আমি আখি, তুমি যে শুধুই আমার। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে দুজন ঘরে চলে আসল। তবে আদ্রিত কি পরবে? বাড়িতে কোনো ছেলে মানুষের কাপড় তো নেই। ভিজে বেড়ালের মতো আদ্রিত সামনে দাঁড়িয়ে আছে, আর আখি নখ কামড়ে ভেবে যাচ্ছে কি পরাবে আদ্রিতকে। হঠাৎ মনে পড়ল তার কাজের লোক রহমতের কথা। ঘরে দুজন কাজের লোক, রহমত আর আরেকটা মেয়ে কাজ করে। রহমত মিয়াকে জিজ্ঞেস করল এবার আখি, রহমত চাচা, আপনার কাপড় আছে তো? হো মা, তৈলে শার্ট থাকলেও প্যান্ট নাই, আমি তো লুঙ্গি পরি। কথাটা শুনে আখি দাঁত কেলিয়ে এবার আদ্রিতের দিকে তাকাল। আদ্রিত ভালো করে চিনে আখিকে, তাই ঝটপট বলে উঠল, একদম না, আমি ভিজে কাপড়ে থাকব, সমস্যা নেই, বাড়ি গিয়ে চেঞ্জ করব। তাছাড়া আমি কখনো লুঙ্গি পরিনি। জীবনে পরেননি, আজকে পরে নিবেন, সমস্যা কই? রহমত চাচা থাকতে আপনি কষ্ট করবেন কেন?
চাচা, আপনার একটা লুঙ্গি শার্ট সহিত নিয়ে আসুন তো। কথাটা বলে আখি মুখ চেপে হাসতে লাগল। আজ 3 বছর আখির জন্মদিন নামক এই দিনটায় বিষাদ ছেয়ে থাকে খান ম্যানশনে। জন্মদিনে কত হৈহুল্লোড় করে বেড়াত আখি পুরো খান ম্যানশনে। সবার কাছেই তার হরেক ধরনের আবদার থাকত, দুষ্টুমি ফাজলামতে মশগুল রাখত সবাইকে সারাদিন। এই ঘরের মানুষ থেকে জড়বস্তু কীটপতঙ্গ অবধি যেন প্রায়ই আখির শোকে শোকায়িত হয়ে থাকে। বাড়িটা যে প্রাণহীন আজ 3 বছর ধরে আখি ব্যতীত। আশরাফ খান মেয়ের এই জন্মবার্ষিকীতেও না খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। প্রতিবছর জন্মদিনে যে মেয়ে বাবার হাতে খাওয়ার আবদার করে বসত, সে বাবার গলা দিয়ে এমন দিনে খাবার কি করে নামবে? মা মিসেস তাহমিনা খানও নীরবে কান্না করছেন। আহিল না খেয়ে বেকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের পানে তাকিয়ে আছে একধানে। তখন কাঁধে হাত রাখল তার প্রিয়তমা স্ত্রী মাইশা, 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কি হলো, ঘুমোবে না? কি তুমি এখনো ঘুমোয়নি? তুমি না ঘুমোলে কি করে ঘুমোব? ঘুম আসছে না লক্ষ্মীটি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার এভাবে বেশি রাত জেগে থাকা ঠিক না। একটা আবদার করব, রাখবে বলো? বলো কি চাই তোমার? আখিকে ফিরিয়ে নিয়ে আসো। তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? ও আমাদের নিজের ইচ্ছেতে ছেড়ে চলে গেছে, আর তোমরাও তো যেতে দিয়েছ। কখনো আটকাতে চেয়েছ ওকে? কেন আটকাব? ওর কাছে তো আমাদের থেকে ওই আদৃশ তখন বড় ছিল। আজ তার মাসুল কিভাবে ওকে দিতে হয়েছে দেখেছ? ও তো ছোট মানুষ, ভুল করে গেছে। তোমরা কি পারতে না ওকে ক্ষমা করে মেনে নিতে? আমরাও তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি গরিব ছিলাম বলে বাবা তো প্রথমে আমাদের বিষয়ে মানছিলেন না, তখন আখিই আমাদের সাহায্য করেছিল, আমাদের হয়ে বাবাকে বুঝিয়েছিল। আর ওর সময় তুমি কি করলে বলো? ওকে ওর ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে বললে। ছেড়ে দিতে বলেছি কারণ আদৃশ ওর জন্য ঠিক ছিল না। তোমার জন্য ঠিক ছিল না, কিন্তু ওর জন্য তো ছিল। চাইলেই কি কেউ কারো প্রতি তার ভালোবাসার অনুভূতি মুহূর্তেই মেরে ফেলতে পারে আহিল? আর যেখানে কথা রইল আদৃশের বিশ্বাসঘাতকার, সেখানে একটাই কারণ, হয়তো আল্লাহ আখির কপালে আদৃশকে লিখেননি, তাই কারণবশত সে তার জীবন থেকে সরে গেছে। কোনো নিশ্চয়তা ছিল কি তোমাদের পছন্দ অনুযায়ী আখি বিয়ে করে নিলে তার সাথে এমনটা ঘটত না? এসব ভাগ্যের ব্যাপার আহিল, এসবে এত যুক্তি খাটালে তো হবে না। তাও আখি এখন নিজের ভুল বুঝতে পারছে, এখন না হয় তোমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এমনটা করে যেমন আমরা কেউ ভালো নেই, তেমন হয়তো আখিও ছটফট করে আমাদের জন্য। রহমত চাচার লুঙ্গি আর শার্ট পরে দ্বিধাদ্বন্দ্বের সহিত আখির কক্ষ থেকে বেরুল আদৃত। ঘরের উপস্থিত সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল তখন আখির কক্ষের পানে। আদৃত এবার বেরিয়ে এলে রহমত আর মরিয়ম একে ওপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলেন। আখি কোনোমতে তার হাসি দমিয়ে রাখল, কিন্তু পেরে উঠল না, আর আদৃত সামনে এসে দাঁড়াতেই আখি হু হা করে হেসে দিল। নট ফেয়ার আখি, এখানে হাসির কি হল? লুঙ্গিই তো পরেছি। লুঙ্গিই তো পরেছেন, সেটাই তো হাসির জিনিস। আপনাকে রহমত চাচার বড় ভাই দেখাচ্ছে। হা 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 হা। আখি হাসতে হাসতে শেষ, হেসেই যাচ্ছে। আখির হাসি দেখে আদৃত হেসে দিল অবশেষে। আদৃতের হাসিতে আখি হাসি কিছুটা দমানোর চেষ্টা করে বলল, এভাবে হাসেন না কেন সবসময়? হাসলে আপনাকে সত্যিই অনেক ভালো লাগে, আর হাসতে কিন্তু টাকা লাগে না, বুঝলেন ডা সাহেব? হাসানোর জন্য তোমার মতো কেউ নেই আখি। আদৃতের হঠাৎ বলে ওঠা কথাটা আখিকে বেশ অস্বাভাবিকতায় ফেলে দিল। হাসি থামিয়ে এবার স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আচ্ছা এসব ছাড়ুন আর চলুন, কেক রেডি, এবার কেটে নেওয়া যাক। অতঃপর সবাই মিলে কেক কাটল। গার্ডদেরও আনিয়ে নিল আখি। কেক কাটা পরে সবাই ছবি উঠল। আদৃত লুঙ্গি আর শার্ট পরে ছবি উঠাতে না চাইলে আখি জোর করে কয়েকটা ছবি তুলে নিল তাকে, তারপর জোরে জোরে হাসল কিছুক্ষণ।
ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানার এক প্রান্তে বসে চোখের জল ফেলছে সুব্রতা। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো সক্ষমতাও আদিলের নেই, তবুও তার পাশে গিয়ে বসল, তার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি কিছু না কিছু একটা করব, আমাদের এভাবে আর আদৃশ্যের উপর বোঝা হয়ে থাকতে হবে না। সুব্রতা ঝাটকা দিয়ে আদিলের হাত ছাড়িয়ে নিল, কর্কশ কণ্ঠে বলল, এবার আর কখন কখন করবে তুমি কিছু? আমি আর আমার ছেলে বুড়ো হয়ে গেলে, মানুষের দাসত্ব করে জীবন কাটিয়ে দিলে তখন? প্রথমে ভেবেছিলাম তোমাকে পেয়ে হয়তো আমি সৌভাগ্যবতী হয়েছি, কিন্তু না, আমার দুর্ভাগ্য ছিল যে তোমাকে ভালোবেসেছিলাম। পড়ালেখা করনি কখনো, গুন্ডাদের মতো টইটই করে ঘুরে বেরিয়েছ এখানে সেখানে, দায়িত্ববোধ কখন ছিল তোমার মধ্যে? আমি ভালোবেসেছিলাম বলে হয়তো তোমার কপালে বউ জুটেছে, নইলে তাও জুটত না। তোমার অযোগ্যতা তো সবাই বুঝে গিয়েছিল, তাই বাবাও সম্পত্তির প্রায় সকল অংশই আদৃশ্যের নামে লিখে দিয়েছেন, আর তোমাকে দিয়েছেন জঙ্গল এলাকার এমন এক জমি যা কখনো কেউ কিনবে কি না সন্দেহ আছে। আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই, নইলে তোমার মতো বেকার আর বোঝার সংসার কখনো করতাম না, কখনো আর এভাবে অপমান অবহেলা সহ্য করতে হতো না আমার। কথাগুলো বলে সুব্রতা ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগল। আদিলের চোখ টপকে বেরিয়ে এলো অসহায়ত্বের জল। সারা পৃথিবী ওর বিরুদ্ধে চলে গেলেও সুব্রতা কখনো তার সঙ্গ ছাড়েনি। তার সক্ষমতা হয়ে থেকেছে সে সর্বক্ষণ, কোনোদিন তার বিপক্ষে যায়নি সুব্রতা, জোর গলায় কখনো কথা বলেনি তার সাথে। আদিলের মনের বল হিসেবে পাশে থেকেছে সুব্রতা, ভালোবেসে যে বিয়ে করেছিল তাকে, গবীরের মেয়ে, তাই বেকার হলেও বাবার সম্পত্তি দেখে সুব্রতার বাবা মা নির্দ্বিধায় মেয়ে তুলে দিয়েছিলেন আদিলের হাতে। বড়লোকের বড় ছেলে ছিল আদিল, মা বাবার অতি আদরে বিগড়ে গিয়েছিল, পড়ালেখা একদম করত না, সারাদিন মাস্তানি রকবাজি করে বেড়ানো তার স্বভাব ছিল। টেনে টুনে এসএসসি পাশ করার পর আর পড়েনি, বিভিন্ন খারাপ অভ্যেস ছিল তার। কিন্তু সুব্রতা আসার পর পরিবর্তন আসে আদিলের জীবনে সঠিক দিশা পায় আদিল। খারাপ সঙ্গ ও নেশা ত্যাগ করার সাথে সাথে তার মধ্যে দায়িত্বজ্ঞানটাও চলে আসলো, তবে যে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চাইলেও আর বাকি পড়ালেখা এখন করতে পারবে না আদিল, কোনো চাকরি হলেও অজ্ঞতার কারণে সেটা টিকে না বেশি দিন। টেনে টুনে এসএসসি পাশ করে গেলেও শিক্ষার যথেষ্ট জ্ঞান সে আয়ত্ত করতে পারেনি। তাছাড়াও মূর্খতার কারণবশত বংশের নাম ডোবাবে ভেবে তার বাবা দাদাও সম্পত্তির বেশিরভাগ অংশ করে দিয়েছেন আদৃশ্যের নামে। আদৃশ্যই একমাত্র আদিলের সংসারের চাবিকাঠি। ভরসার নাম হিসেবে সুব্রতার ছোঁয়া থাকায় এতে আফসোস কখনো হয়নি আদিলের, কিন্তু আজ যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আজ যদি ঠিকমতো পড়ালেখা করত বা অন্য কাজে মন দিত, তবে স্ত্রী সন্তান নিয়ে এমন অনিশ্চিত জীবন যাপন করতে হতো না তার। আফসোসের সাথে তিক্ত অভিমান নিয়ে চলে গেল আহিল কোথাও বেরিয়ে। আদৃতের কাপড় এখনো শুকোয়নি, ভিজে কাপড় পরে আদৃত বাড়ি যাওয়ার মন বানিয়ে নিলে আখি বাধা দিল। দেখুন রাত 2টা বাজে, এদিকে আপনার কাপড় এখনো পুরো ভিজে রয়েছে, তাই আপনি আজকে এখানে থেকে যান, কাল সকালে না হয় চলে যাবেন। না আখি, আমি চলে যাই। আরে শুধু শুধু জেদ করবেন না তো, আপনাকে জেদ করা মানায় না, ফালতু জেদ করেন আপনি। গেস্ট রুম আমি রেডি করিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ এখানেই থাকুন। তা লুঙ্গিতে আপনাকে কিন্তু দারুণ লাগছে। মশকরা করে কথাটা বলে হেসে হেসে চলে গেল আখি। আদৃতের মনে ভালো লাগার অনুভূতি আরেক দফা খেলিয়ে গেল। আদৃত জানে আখি সে ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কোনোদিন এতটা ফ্রি হয়ে কথা বলেনি, বা বলেও না। ছেলেদের থেকে দূরেই থাকে আখি। আদৃতই প্রথম কোনো ছেলে ছিল যার সাথে নিজের পরিবার ব্যতীত এত সহজে মানিয়ে নিত আখি। আদৃতের সাথে মনের সকল কথা ভাগ করে নেওয়া, তাকে বিরক্ত করা, তার সাথে ঝগড়া করা সবকিছুই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল আখির। আর আখির আজকের আচরণে আদৃত বুঝতে সক্ষম হল আখি এখনও আদৃতের সে অবস্থান থেকে তাকে সরাতে সক্ষম হয়নি। ঘুম থেকে ওঠে ফ্রেশ হতে গেল হৃদিকা।
হঠাৎ ব্রাশ করতে গিয়ে একদিকের এক আঙ্কেল দাঁতে ব্যথা অনুভব করতে পারল। ব্রাশ বের করে তাতে অনেক রক্ত লেগে থাকতে দেখতে পেলে সাথে সাথে কুলি করল। অনেক রক্ত বেরুল সে দাঁত দিয়ে কুলির সাথে। হৃদিকা এবার দাঁতে হাত লাগিয়ে বুঝতে পারল দাঁতটা নড়ছে, যাতে ঘাবড়ে উঠল তার মন। এ বয়সে তার দাঁত নড়বে কেন? গতকাল আচমকা এত চুল আসল, এদিকে শরীরটাও কেমন ফুরবল লাগছে আজকাল। বিষয়টা কি আদ্রুইশকে তার জানানো দরকার? না, হৃদিকা এসব কথা বর্তমানে আদ্রিশকে জানাবে না, সে নিজেই ডাক্তারে যাবে ভেবে নিয়েছে। সারাটা রাত্রি বিনিদ্র গেল শুভ্রতার। রাগের মাথায় আদিলকে এত সব কথা শুনিয়ে গেছিল সে। আদিলোচলে যাওয়ার অনেকক্ষণ পর সে তার কৃতকর্মের জন্য আফসোস করতে শুরু করল। সারারাত বাড়ি ফিরে নিয়ে আদিল ফোনও অফ আসল তার, যা পেরেশান করে তুলল শুভ্রতার মন। আদিলকে যে বড্ড ভালোবাসে সে। সব জেনেই তো আদিলকে মেনে নিয়েছিল সে, তবে আজ কিভাবে এমনটা করে যেতে পারল? কিভাবে মাফ করবে নিজেকে শুভ্রতা? সাত সকালে ঘুম থেকে ওঠে পড়ল আদৃত। কাপড়গুলো শুকিয়ে গেলে পরে নিল এবার। সকালের শুরুটা আখির হাসিমাখা মুখ দেখে করতে চাইল, তাই ফ্রেশ হয়ে আগে তাকে খুঁজতে শুরু করল। কিন্তু কোথায় সে, তার তো কোনো খোঁজ নেই। আখিকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে গেল আদৃত। বাগানের দোলনাতে বসে রাতে ওঠা ছবিগুলো দেখছিল আখি। আদৃতের লুঙ্গি পরনের ছবি দেখে এখনো অনেক হাসি পেল আখির। অল্পতে মনে পড়ল আখির সে বিষাদময় দিনগুলোর কথা, যেদিন আদৃত নামক ভালোবাসার মানুষটাকে সে রাসানিয়ার সাথে দেখেছিল। বুকের ক্ষতের পরিমাণ সেদিন সয় যাওয়ার সীমারেখায় ছিল না। কিশোরী মন সেদিন পাগলের মতো কেঁপেছিল। আদৃত যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল সেদিন মরে যেতে মন চাইছিল আখির। আদৃতের ছবি বুকে নিয়ে কত দিন আর কত রাত সে কেঁদে অতিবাহিত করেছে তা শুধু আখি জানে। একসময় যে সে অসুস্থ হয়ে পড়েছিল, পীড়া সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় কলেজের ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। কত কঠিন ছিল সে দিনগুলো। তবে কার জন্য এসব করে গেল আখি? যার সুখের জন্য এমনটা করলো সেই তো আজ সুখী নয়। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আখি। হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরতে শুরু হয়েছে হঠাৎ করে। আখির মনে পড়ল একটা গান। প্রায় দিনে আদৃতের স্মৃতিতে গানটা গাইতো আখি। তার দেওয়া বিষাদময় অনুভূতি গানে ফুটিয়ে তুলত। আজও গানটা হঠাৎ গাইতে মন চাইল, তাই গাইতে শুরু করল। ওগো বৃষ্টি, আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না। সেই যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি, সেই যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে গান বন্ধ করে পিছনে তাকালো আখি। আদৃতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ হকচকিয়ে গেল। আদৃত বলল, বন্ধ করলে কেন আখি? গাও না, তোমার সুর যে আগ থেকেও আরো মধুময় হয়ে দাঁড়িয়েছে, শুনতে বড্ড মন চাইছে, শোনাবে না? কেন? কখনো তো এই সুর অসহ্য লাগতো আপনার। এমনও তো হতে পারে তখন ভালো লাগাকে অসহ্য লাগা মনে করেছি। ভালো লাগুক বা বিরক্ত, এটাই সত্য যে সেই 6 বছর পূর্বে আর ফিরে যাওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে আখির বলা যাওয়া উক্ত কথা কতটা যন্ত্রণাদায়ক আদৃতের প্রেমিক হৃদয়ের জন্য তা শুধু সে জানে। দুপুর ঠিক 12টার দিকে কক্ষে প্রবেশ করল আদিল। কক্ষের এক কোণে বসে কান্না করছিল শুভ্রতা। হঠাৎ কক্ষে আদিলকে দেখতে পেয়ে ছুটে গিয়েই তার পায়ে লেপ্টে পড়ল। কান্নায় ফুপিয়ে ওঠা স্বরে অসহায়ের মতো বলতে শুরু করল, আমায় ক্ষমা করে দাও গো তুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বিহনে আমি বাঁচব না। আমার চাই না কোনো টাকা পয়সা, তোমার কোনো চাকরি, আমার শুধু তুমি হলেই চলবে। তোমার বদলে আমি সব অপমান অবহেলা মুখ বুঝে সহ্য করে নিব। শুধু তুমি আমায় ছেড়ে যেও না। আমি রাগের মাথায় কি না কি বলে গেছি, তুমি আমায় মারো, গালিগালাজ করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আদিল আবার শুভ্রতাকে পা থেকে টেনে তুলে বুকে জড়িয়ে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পাগলি বউ আমার, এভাবে কেউ কাঁদে?
অধিকার খাটিয়ে তুমি না রাগলে কে রাগবে আমার উপর? কিভাবে ভাবলে তোমাকে ছেড়ে আমি চলে যাব? জীবনে অনেক ভুল করেছি আর না, আমি অনেক জায়গায় কথা বলে এসেছি সপ্তাহ খানিকের মধ্যে কোথাও না কোথাও একটা চাকরি বা কাজ হবেই, তখন তুমি রিহান আর মা সবাইকে নিয়ে আমি আলাদা কোথাও চলে যাব, আর দেখে নিও তোমাদের সবার দায়িত্ব পালনে আমি সক্ষম হয়ে দেখাব। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন, ভালোই যাচ্ছে আখির দিনগুলো। আজ আবারও রাতে রাইড করার ইচ্ছে জাগলো মনে, তাই বাইক নিয়ে বেরুলো। খান ম্যানশনের বাহির থেকে বাড়িটা দেখে আসলো সে। রাত প্রায় 11টা। বাড়ির রাস্তা দিয়ে বাইক নিয়ে ঢুকছিল আখি, কিন্তু হঠাৎ বাইকের চাকায় কিছু লেগে বাইক নিয়ন্ত্রণ হারায় আখির। যথেষ্ট দক্ষ থাকায় পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। বাইক একপাশে রেখে রাস্তার দিকে তাকায় আখি। দেখতে পায় কিছু কি পড়ে আছে। বুঝতে পারে অনেক কিছুই। বিচক্ষণতা নিয়ে চোখ ঘোরাল এবার। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিয়ে দিলে পিছন থেকে মাথায় কিছুর বাড়ি পড়ার আগেই বড় সে লাঠিটা পাকড়াও করে আখি। লাঠি ধরেই পিছনের জনকে ঘুরিয়ে সামনে এনে এক ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। দেখতে পায় হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে। হুডিওয়ালা অজ্ঞাত সেজন উঠেই আখির উপর আবার আক্রমণ করতে আসলো হাতে থাকা ছুরি দিয়ে। ছুরিঘাত করার আগেই আখি তার হাত ধরে একটা মোচড় দিল যাতে ব্যথায় কুকড়ে ওঠে। ছুরিটা ছেড়ে দিল সে। আখি তাকে বেশ জোরালো কয়েকটা ঘুষি আর লাথি দিল। অজ্ঞাতজন আখির গায়ে একটাও আঁচড় দিয়ে উঠতে সক্ষম হল না, বরং আখির সাথে পেরে না উঠে মুখ থুবড়ে মাটিতে পড়ল। এবার হাতের পাশে লাঠি পেয়ে আবার আখির উপর আক্রমণ করতে গেলে আখি লাঠিটাও ধরে নেয়। তারপর সেই লাঠি কেড়ে নিয়ে তার পিঠ বরাবর প্রহার করলে আবারও মুখ থুবড়ে পড়ে গেল সে। আখি এগিয়ে গিয়েই তার মাথা মাটির সাথে চেপে ধরে ওপর হাতে তার এক হাত পিছন দিক দিয়ে মুড়ে ধরে এবার কর্কশ গলায় বলল, কে তুই? আমার সাথে কেন লাগতে এসেছিস? লাগতে আসবি ভালো কথা, ক্ষমতা দেখে তো আসবি। শুধু শুধু মার খেলি, এবার বল কে তুই? আমাকে কেন মারতে এসেছিস? কিছুই বলল না সে জন। অজ্ঞাত ব্যক্তির হুডিটা অনেক আগেই মাথা থেকে সরে গেছে, চুল খোপা করা যাতে কাঠি লাগানো। আখি এবার তার চুল বেশ জোরে মুঠো করে ধরল। বল কে তুই? নইলে এখনই সব চুল ছিঁড়ে ফেলব, এত মারব যে নিজেকেই ভুলে যাবি। বল কে তুই কে? বল। বলবি না তো ঠিক আছে, এখনই তোর মুখোশ খুলে দেখছি তুই কোনো ক্ষেতের মূলা। আখি তাকে নিজের দিকে ফিরিয়ে এবার তার মুখোশ খোলার চেষ্টা করলে সে তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে শুরু করে। আখিও বেশ গতিতে তাকে ধাওয়া করল। আখির সাথে দৌড়ে পেরে উঠারও ক্ষমতা সেজন কুলিয়ে উঠতে পারছে না। আখি তার অনেক পাশে এসে তাকে ধরার জন্য হাত বাড়ালে তার খোপাতে তার হাত যায়। এক টান দিলে তার খোপার কাটা সহিত কিছু চুল আখির হাতে চলে আসে, কিন্তু সেজন অন্ধকারে কোথাও মিলিয়ে যায় প্রাণ বাঁচিয়ে। আজ হৃদিকা আসলো ডাক্তারের কাছে, একাই এসেছে। নিজের শরীরের এমন পরিস্থিতি সম্পর্কে সে আদৃশকে জানাতে চায় না বর্তমানে কিছু। বড্ড ভয় হয় তার আদৃশকে হারিয়ে ফেলার। যে আদৃশ তার প্রাণের প্রিয়া আখির উপর হৃদিকাকে নিয়ে এলো সামান্য বাচ্চার দোহাই দিয়ে, তাকে নিয়ে কিভাবে কোনো সুযোগ নিবে হৃদিকা? আদৃশ আজ দুদিন হলো একটা কাজে শহরের বাহিরে গেছে, সে সুযোগে ডাক্তারে চলে আসলো হৃদিকা। ডাক্তার তাকে চেক আপ করে কিছু টেস্ট করানোর জন্য দিলেন। সে টেস্টগুলো করে বসে রইল রিপোর্টের জন্য। এবার তার রিপোর্ট দেখে বেশ চিন্তিত হলেন ডাক্তার। ডাক্তারের দুরাশাগ্রস্ত চেহারা দেখে অস্থিরতা আরও বেড়ে গেল হৃদিকার। জিজ্ঞেস করল ডাক্তারকে, কি হয়েছে ডাক্তার? কি সমস্যা দেখলেন আমার? দেখুন মিসেস হৃদিকা রহমান, আপনার কোনো রোগ হয়নি, বরং আপনার শরীরে এক ধরনের ভাইরাস পাওয়া গেছে। হোয়াট? ভাইরাস? কিন্তু আমার শরীরে ভাইরাসের উৎপত্তি কিভাবে হল? সেটা উৎপত্তি হয়নি, বরং সেটা আপনার শরীর অবধি পৌঁছানো হয়েছে। এই ভাইরাসের বিষয়ে আমি এখন তেমন কিছু বলতে পারবো না, কারণ ভাইরাসটা নতুন ধরনের একটা ভাইরাস। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা মনুষ্য সৃষ্টি।
যা কোনো মাধ্যম ব্যতীত আপনার শরীরে প্রবেশ করেনি। উক্ত ভাইরাস আপনার শরীরের কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এখন আমার কি করণীয় আছে ডাক্তার? কি হবে আমার? আরে ঘাবড়াবেন না, ভাইরাসটা এখন আপনার শরীরে অল্প পরিমাণে আছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি সেগুলো সেবন করুন, আর আপনার ব্যবহার্য সকল পুরাতন পণ্য বদলে ফেলুন, সেগুলো থেকে সমস্যা হতে পারে। আমাকে ভাইরাসটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, এটা সম্পর্কে ভালোভাবে জানার পরই আপনাকে যথেষ্ট কোনো তথ্য আমি দিতে পারব। আখি কাঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। কাঠিটা কোথাও যেন দেখেছে আখি, খুব খেয়াল করে হয়তো তখন দেখেনি, নয়তো আখির স্মৃতি খুবই প্রখর মনে করে নিত মুহূর্তেই। তবুও মস্তিষ্কে প্রচুর জোর দিয়ে ভাবছে তাকে সেই অজ্ঞাত জন পর্যন্ত পৌঁছাতেই হবে, তাকে যে বড্ড প্রয়োজন আখির। কিন্তু হঠাৎ খেয়াল করল আখি দেরি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য, তাই ওটা রেখে দিল একটা ড্রয়ারে। তারপর কাভার্ড থেকে পরার জন্য কাপড় বের করবে, তখনই কাভার্ডের একটা থাকের উপর চোখ গেল, নীল রঙের রেপিং পেপারে আবৃত বাক্স। মনে পড়ল ওটা আখির জন্মদিনে আদৃত দিয়েছিল। আখি সেটা সেই যে রেখেছিল, এখনো খোলার কথা মনে নেই। এবার বাক্সটা হাতে নিয়ে খুলে নিল। ভিতর থেকে বেরিয়ে এলো কালো রঙের একটা কাতান শাড়ি, অদ্ভুত সুন্দর তার কাজ। এক কালার শাড়িটার সোনালি রঙের পায়ের আঁচলের দিকে হালকা কাজ। কালো শাড়ি বলতেই আখির ভালো লাগার একটা বড় অংশ। উপহারটা দেখে বেশ খুশি হল আখি। বাক্সে একটা চিরকুটও পেল সে। চিরকুটটা উঠিয়ে পড়তে লাগল সেটা। মিস প্যারা, তোমাকে কালো শাড়িতে বেশ মানায়, কালো রঙের শাড়ি যেন তোমার জন্যই বানানো হয়। আসলেই সৌভাগ্যবান হবে সে শাড়ি যা চড়বে তোমার গায়ে, সৌন্দর্য তোমার বাড়িয়ে দিবে বহুগুণ। এতটা গুছিয়ে কথা বলতে জানি না, জানো তো খুব ভালো করেই তুমি। চেষ্টা করলাম শুধু মাত্র, সাথে চাহিদাও অল্প। একদিন গায়ে জড়িয়ে নিও এই সৌন্দর্য, হয়তো আকাশের চাঁদটাও হার মানবে সেদিন তোমায় রূপে। তোমার রূপের ভেজে ঈর্ষান্বিত হয়ে হয়তো লুকাবে সে সেদিন মেঘাতলে। চোখা নাকওয়ালা। চিরকুটটা পরে আখি হেসে দিল। চোখা নাকওয়ালা ডাকটা আখি প্রায় ডাকত আদৃতকে, যাতে বিরক্ত হতো আদৃত, খুব চেঁচিয়ে উঠত কখনো কখনো, আর আখি তাকে উত্তপ্ত করে মজা নিত। কখনো আদৃত আখির বা অন্য কোনো নারীর প্রশংসা করেনি। আজ তার মুখে নিজের জন্য প্রশংসা শুনে কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। স্যার, আজ কয়েকদিন থেকেই এত খোঁজ নিয়েও আমরা প্রমত্ত অঙ্গনা সম্পর্কে তেমন কোনো সন্ধান পেলাম না। এদিকে ঈশানা আর রিয়াদের দুটো ফোনই আমরা পাবের পিছনের জঙ্গল থেকে পেলাম, কিন্তু দুজনের লাশ তো আলাদা দুই স্থানে ছিল, কিছুই তো বুঝে ওঠা যাচ্ছে না। ব্যাপারটা খুব সিম্পল। ঈশানার সাথে অবৈধ সম্পর্কে ছিল রিয়াদ, সে রাতে তারা একসাথে ছিল পাবে, সাথে প্রমত্ত অঙ্গনাও ওদের উপর নজর রাখছিল। তখন সুযোগ বুঝে সে সেখানের একটা বন্ধ রুমে ঈশানাকে মেরে ফেলে রাখে। অতঃপর তার ফোন দিয়ে রিয়াদকে ঈশানা সেজে পাবো এর পিছনের দিকটায় আনিয়ে নিয়ে তাকেও প্রাণে মারার প্রচেষ্টা করে। কিন্তু রিয়াদ হয়তো কোনরূপ নিজেকে বাঁচাতে জঙ্গলের রাস্তা দিয়ে মেইন রোডে উঠতে গিয়েছিল, তখন নিজে থেকে বেখেয়ালে নয়তো প্রমত্ত অঙ্গনার ধাক্কায় গাড়ির নিচে এসে যায় রিয়াদ। আর তারপর তো প্রমত্ত অঙ্গনা হাসপাতালে এসেই তাকে মারতে সক্ষম হয়। কিন্তু স্যার, প্রমত্ত অঙ্গনা হাসপাতালে কিভাবে প্রবেশ করল? কারণ হাসপাতালের সামনের সিসিটিভি দিয়ে তো ওকে প্রবেশ করতে দেখা যায়নি। ও হাসপাতালের সামনা দিয়ে প্রবেশ করেনি, এদিকে গেলে ধরা পড়ার সুযোগ বেশি ছিল হয়তো, তাই খুব সম্ভবত হাসপাতালের পিছনের দিক দিয়ে কোনোরকম দেয়ালের দিকটায় চড়ে হাসপাতালে প্রবেশ করেছে। সে যেই হোক, খুব দক্ষ একজন। একে তো আমার স্যালুট করতে মন চাইছে, এত নিখুঁত আর দক্ষতার সাথে হয়তো আজ অবধি কোনো অপরাধীই পার পেয়ে যেতে পারেনি। তবে তাকে তো আমি ধরবি, কিন্তু তার আগে আমাদের নকল প্রমত্ত অঙ্গনা সম্পর্কে জানতে হবে, আর তাকে খুঁজে বের করতে হলে আমাদের 4 বছর আগের সেই দুটি খুন সম্পর্কে আবারও সন্ধান করতে হবে। আগা থেকে শুরু করলে গোড়ায় তাড়াতাড়ি পৌঁছাবো ইনশাআল্লাহ।
খুন দুটো যশোর জেলায় হয়েছিল। আজ সন্ধ্যায় আমি দুজন কনস্টেবল নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হব, তুমি এদিকটার খেয়াল রেখ। আজ হাসপাতালে আদৃত আসেনি, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে আখির। কাজের ফাঁকে তো আদৃতের সাথেই তার আড্ডা জমে থাকত দিনভর। গম্ভীর সে লোকটা, বেশি কথা বলতে না জানলেও আখির বকবকানি তো শুনত সারাদিন। মাঝে মধ্যে আখির সাথে মগ্ন হতো তার অতি গম্ভীর কিছু আলাপচারিতায়, বেশ ভালোই লাগে আখির তা। আদৃতকে দেখলেই যেন মনে হয় সে আবারও সেই 6 বছর আগে ফিরে গেছে, তাই হুট করে আজ তার না আসা কেমন জানি এক খালিলাগা অনুভূতি জন্ম দিল আখির মনে। ফোন দিবে আদৃতকে, তখনই আদৃতের ফোন আসল। আরে ডক্টর সাহেব, কোথায় আপনি? আর বলো না, অল্প জ্বর আসাতে মা ঘর বন্দি করেছে আমায়। এমন বন্ধ অবস্থায় না আমি হার্ট অ্যাটাক করে মারা যাই। আরে কি যে বলেন! আপনি ভাগ্যবান যে আপনার পাশে আপনার মা বাবা আছেন আপনাকে দেখাশোনা করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমার তো এমন অবস্থা যে ঘরে মরে পড়ে থাকলেও কর্মচারী দেখাশোনা ব্যতীত আহ্লাদ করে যে কেউ বুকে টেনে নিবে এমন কেউ নেই। এভাবে বলো না আখি, দেখবে আশরাফ স্যার আর রাহিল একদিন ঠিকই তোমায় মেনে নিবে। তুমি নিরাশ হয়ো না প্লিজ। ভালো থাকুন, রাখি, কাজ আছে, নিজের খেয়াল রাখবেন কিন্তু। বাই, তুমিও নিজের খেয়াল রেখো। আহিল তখন আখির কেবিনে এসেছিল কিছু কাজে। আখির বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল সে, যাতে এক মুহূর্তেই বুক হাহাকারে ভরে গেল তার বোনের জন্য। আখি ফোন রেখে দেখতে পেল আহিলকে। আরে ভাইয়া, তুই কোনো কাজে এসেছিস? ডাকি, আমি আপনার সিনিয়র স্যার বলে ডাকবেন আশা করি। বয়েই গেছে আমার তোকে স্যার ডাকতে, আমি তোকে ভাইয়া বলবো, কারণ তুই আমার ভাইয়া। আর তুই করেও বলবো, কি করবি করে নিস। আপনি কিন্তু বেয়াদবি করছেন ডাকি। কি দেখেছিস তুই বেয়াদবির? সবকিছু আমিই করি, উনারা কিছু করেন না। বাপ ছেলে বুড়ো বয়সে ঢং করতে শিখেছে, আমাকে সামনে থেকে জুনিয়র বলে অপদস্থ করবে আর আমার জন্মদিনে লুকিয়ে আমার কেবিনে এসে গিফট রেখে যাবে। এই রেয়ের কেবিনে গিফট রেখেছিলাম, এ কিভাবে জানল? আর বাবাও একই কাণ্ড করলেন। যতই বলুক না কেন বাবা আখিকে কখনো পর করতে পারবেন না। কি ভাবছিস ভাইয়া, এটাই তো আমি কিভাবে জানলাম? আরে ভাইয়া, আমি তোর ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে তোর নানি। আমার কেবিনের সামনের সিসিটিভি তো আর এমনি লাগানো হয়নি। বাপ ছেলে কিভাবে লুকিয়ে ধিমি পায়ে এসেছিল। হা 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 হা। আখি খিল খিল করে হেসে উঠলে আহিল আর দাঁড়াল না সেখানে, জানে এখানে থাকলে ধরা পড়বে সে আখির কাছে। আখি যে তাকে হাসিয়ে এবং মানিয়েই ছাড়বে, তাই বেগতিক পায়ে চলে গেল। আখি এখনো হাসছে। শুনছ সুব্রতা, আজ আমাদের অ্যাকাউন্টে আখি 2 লাখ টাকা পাঠিয়েছে, বলল আগামীতে আরও পাঠাবে। আমি মানা করলেও মানল না, বলল আমাদের কিছু লাগলে ওকে বলতে। মেয়েটা যখন থেকে জীবনে এসেছে আমাদের শুধু দিয়েই যাচ্ছে। মানুষ এতটাও ভালো হয় কখনো তাকে না দেখলে বুঝতামই না। কোনোদিনও হয়তো তার ঋণ শোধ করার তৌফিক জুটিয়ে উঠতে পারব না। ঋণ শোধ করার কথা বাদই দেও, এখন তো ওর সাথে কথাটাও বলে ওঠার পরিস্থিতি রয়ে যায় না। দম বন্ধ লাগে আমার আদিল, প্লিজ কোনোমতে এখান থেকে নিয়ে চলো। আর একটু অপেক্ষা করো, আমি সবকিছু ঠিক করে দেব। বর্তমানে এই টাকার কথা যাতে মা ব্যতীত আর কারো কানে না যায়। সন্ধ্যা নেমেছে মাত্র, আদৃশ ঘরে প্রবেশ করল। আজ 2 দিন পর ঘরে ফিরল সে। ঘরে প্রবেশ করতেই কর্মচারী রহিমা একটা খাম এনে দিল আদৃশের হাতে। ছোল্টো সাহেব, এটা একটা লোক এসে দিয়ে গেল, বলল আপনি ছাড়া কাউকে না দিতে। আদৃশ খামটা হাতে নিলে রহিমা চলে গেল। খামটার ভিতর 2টো রিপোর্ট দেখতে পেল আদৃশ, বুঝতে পারল হাসপাতাল থেকে আসছে। প্রথম রিপোর্টটা উন্মুক্ত করে পড়ার পর আদৃত বাক্রুদ্ধ হয়ে গেল। হাত পা তার মুহূর্তেই কেমন কাঁপতে লাগল, পলকেই যেন তার মাথায় আকাশটা ভেঙে পড়ল। না,
এ কিভাবে হতে পারে? কিভাবে মেনে নিবে সে এত বড় সত্য? না, এ তো হতে পারে না। আদ্রি সক্ষম হতে পারে না। বাবা হবার সক্ষমতা নেই কথাটা কি করেই কোনো পুরুষ সহজে মেনে নিতে পেরে যায়? বাবা হবার কারণ দেখি এই তো জীবনে হৃদিকাকে আনলো আদৃশ, তবে সে আজ নিজেই অক্ষম তাতে কি করে মন মানাবে? রিপোর্টটা কি মিথ্যে? কি করে হতে পারে তাও? আদৃশের খুব ভালো করে মনে আছে হৃদিকাকে বিয়ে করে নিয়ে আসার আগের দিন আখি আর আদৃশ দুজনই একটা হাসপাতালে নিজেদের টেস্ট করাতে গিয়েছিল। আর্জেন্ট কাজের বাহানা দিয়ে রিপোর্ট আনার তারা আদৃশ দেখায়নি সেদিন। হৃদিকাকে বিয়ে করার একটা সুযোগ যে তার চাইছিল, তাই আখির রিপোর্টের অপেক্ষা করেনি। তারপর তো আর সেই রিপোর্টগুলোর কথা মাথায় আনেনি আদৃশ। কিন্তু আজ হঠাৎ হাসপাতাল থেকে রিপোর্টগুলো কে পাঠালো? তখনই আখির কল আসলো আদৃশের ফোনে। আদৃশ ঝটপট ফোন উঠাল। আখি আদৃশকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, কি ব্যাপার উকিল সাহেব? নিশ্চয়ই সুখবর পেয়েছেন? খুশি হননি খবরটা পেয়ে? আপনার না বাবা ডাক শোনার খুব ইচ্ছে ছিল, তাই তো হৃদিকা নামক সুন্দরী রমণীকে ঘরে এনেছিলেন রাত কাটানোর জন্য, যাতে নিজেরও শরীরের নতুন চাহিদা পূরণ হয় আর বাবা ডাক শোনার শখটাও মিটে। যাক, শরীরের চাহিদা তো পূরণ করেই নিলেন, তবে বাবা ডাক শোনার চাহিদার এবার কি হবে বেবি? হা 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 হা। আদৃশ কিছুই বলছে না, পাথরের ন্যায় দাঁড়িয়ে শুনে যাচ্ছে আখির বলা তাচ্ছিল্য বাণী। আখি আবারও বলল, তুমি কি করে ভুলে গেলে আদৃশ আমি একজন ডাক্তার? সেদিন টেস্ট করানোর পর অল্প সময়ই আমার কাছে রিপোর্ট চলে এসেছিল। তুমি তো ফালতু তারা দেখিয়ে চলে এসেছিলে। আমি যখন রিপোর্টে দেখলাম তুমি বাবা হতে পারবে না, তখন কতটা খারাপ লেগেছিল আমার তা শুধু আমি জানি। তবে খারাপ লাগাটা নিজের জন্য ছিল না, ছিল তো শুধু তোমার জন্য। ভেবেছিলাম আমি কথাটা কখনো তোমাকে জানাবো না, তোমাকে ভালোবেসে বুকে আগলে রেখে পার করব সারাটা জীবন। নাই বা শুনলাম কখনো মা ডাক, কিন্তু তোমার তো সে ভালোবাসার প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল নতুন চাহিদার। যাক, পূরণ করলে তো। তোমাকে বেশি কিছু বলবো না। তোমার জন্য আমার তরফ থেকে রইল 5 বালতি সমবেদনা। হা 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 হা। আর হ্যাঁ, তুমি কি 2টা রিপোর্টই দেখেছ? না দেখলে দেখে নাও নিচে থাকা রিপোর্টটাও। আরশিয়া আঞ্জুম আখি ইজ পারফেক্ট ফর হ্যাভিং এ চাইল্ড। বর্তমানে তোমার চুপসে যাওয়া চেহারাটা দেখার ইচ্ছেটা চাপা দিয়ে রাখতে পারছি না। সত্যিই খুব মজা হতো চেহারাটা একবার দেখতে পেলে, কিন্তু কি করব বলো, তোমার মতো লপটটের চেহারা দেখার রুচি আর আমার নেই। বাই বেবি, ভালো থেকো। কেমন? আখি ফোনটা রেখে দিয়ে প্রশান্তির একটা নিঃশ্বাস ছাড়ল। উজ্জ্বল হাসি মুখে টাঙিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগল। কতদিন পর আজ নিজের চেহারায় সত্য সুখের হাসি দেখে ভালোই লাগল তার। খামের অন্য রিপোর্টটা খুলে পড়তেই আদৃশের চোখ বেয়ে গড়িয়ে পড়ল কিছু জল। আখি সত্যিই মা হবার জন্য পুরোপুরি সক্ষম। আখি আদৃতকে দেখতে তার বাড়ি যাবে বলে মন মানিয়ে নিল। কতদিন হয় মির্জা হাউজে যায় না, যেখানে একসময় পরেই থাকত সারাদিন আদৃতের ধান্দায় আখি। আজ আবার যাওয়ার জন্য প্রস্তুত হল। আজ কেন জানি বড্ড ইচ্ছে করল তার শাড়ি পরতে। গতকাল নিজেই একটা শাড়ি কিনেছিল, দেখতেই ভালো লাগায় তাই ওটাই পরে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে আসল। চুড়ি পরে নিল কিছু। যাওয়ার পথে হঠাৎ একটা দোকানে শুভ্রতা আর রিহানকে দেখতে পেলে গাড়ি থামাতে বলল আখি ড্রাইভারকে। অতঃপর গাড়ি থেকে নেমে ছুটে গেল দোকানের ভিতর। নিজের ঠিক সামনে হঠাৎ আখিকে দেখতে পেয়ে শুভ্রতা আখিকে জড়িয়ে ধরল, কিছু না বলেই। আখিও তাকে জড়িয়ে ধরল হাসি মুখে। অনেকদিন পর আপনজন বলতে কাউকে পেয়ে আখি অনেকটা আবেগপ্রবণও হয়ে উঠল। আহ্লাদি স্বরে বলল, অনেক মিস করি আপু আমি তোমায়। আমিও মিস করি আমার পাগলি বোনটাকে। এবার আখি শুভ্রতাকে ছাড়িয়ে বেশ অভিমানী হয়ে বলল, তাই বুঝি? তবে ফোন করলে ওঠাও না কেন? প্রথম তো কত কথা বলতে সারাদিন আমার সাথে, কিন্তু এ কদিন থেকে একদম ফোন করি না, আর আমি ফোন করলে ধরো না। এমনটা কেন করছো? রাগ করেছ আমার উপর?
আখির কথায় শুভ্রতা বেশ হকচকিয়ে উঠল, আমতা আমতা করে বলল, আসলে আসলে এখন কাজে সময় পাই না, তাছাড়া রিহানকেও পড়াই, স্কুল যাবে তো সামনের বছর থেকে। আচ্ছা আমি চলি, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আজ আদিলও জরুরি কাজে আছে, তাই কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছিলাম আমি। চলি, ভালো থেকো। এ কি আপু, চলে যাবে কেন? এতদিন পর আমার সাথে দেখা হলো, ভালো করে কথাও বলবে না? কাজ আছে আখি, অন্যদিন সময় করে ফোন করব নে, চলি এবার। আপু কি হয়েছে বলো আমায়? এমন করছো কেন তুমি? কই কিছু হয়নি তো। আমি জানি আপু কিছু হয়েছে, বলো আমায়। আরে আখি তুমি শুধুই অতিরিক্ত ভাবছ, কিছুই হয়নি, চলি আমি। কথাগুলো বলতে বলতেই হুটহাট পায়ে রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল শুভ্রতা, ভালো করে রিহানকে আদরটাও করতে দিল না। শুভ্রতার এমন আচরণে আখির বেশ খটকা লাগল, শুভ্রতা কেমন জানি আখিকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু কেন? আর একটু খেয়ে নে বাবা আমার, মা আর খেলে আমি বমি করব। ওকে করে নিস, মা আছি তো পরিষ্কার করার জন্য, তবুও খেয়ে নে বাবা আমার, দেখ না জ্বরে মুখটা কেমন শুকিয়ে গেছে দিনে দিনেই। আন্টি, ছাড়েন, শুধু ওকে জোর করছেন কেন? সুস্থ হলে এমনিতেই খেতে পারবে। হ্যাঁ, আর তার আগে আমার ছেলে শুকিয়ে ভূত হয়ে তোমার দলে চলে যাক। আমার দল মানে? শেওড়া গাছের পেতনিদের দলে তো ভূতই থাকবে। বিড়বিড়িয়ে বললেন শায়লা মির্জা। কথাটা আর কেউ না শুনলেও আদৃত শুনে নিল। রিঙ্কি আবার জিজ্ঞেস করল, কি যেন বললেন আন্টি? আরে রিঙ্কি তুমি খাওয়াতে মন দাও তো, মা এমনিই বলছিল। মায়ের দিকে আওর চোখে তাকিয়ে বলল আদৃত। শায়লা মির্জা মুচকি হেসে গেলেন। তখনই কলিং বেলটা বেজে উঠলে কর্মচারী রুবাইয়াত দরজাটা খুলে দিল। দরজার সামনেই আখিকে দেখতে পেল সবাই। আখিকে শাড়ি পরিহিত দেখে আদৃত যতটা মুগ্ধ হয়ে তখন দেখছিল, ততটাই অবাক হয়ে দেখছিল বাকি সবাই। আদৃতের মা তো এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেছেন। আদৃতের জন্য হাতে যে লোকমাটা মাখিয়ে নিয়েছিলেন সেটাও হাত থেকে পড়ে গেল। তাড়াহুড়োয় হাত ধুয়েই ছুটে গেলেন আখির কাছে, ঝাপটে ধরলেন তাকে। কান্না করে দিলেন পলকেই। এত বছর পর আজ মনে পড়ল তোর এই মায়ের কথা? শায়লা মির্জার এমন ছোঁয়া আখির কোমল হৃদয় আঘাত করে গেল। আবেগী হয়ে জবাব দিল সেও। ভুলটার পরিমাণ এত ছিল যে কারো কাছ থেকে ক্ষমা পেয়ে উঠব ভাবতেও পারিনি। পাগল মেয়ে আমার, মা বাচ্চার সাথে রাগ করে থাকতে পারে নাকি? ঘরে আয়, আজ তোকে আর কোথাও যেতে দিব না। আখি ঘরে আসতেই ইশিকা এসে আখিকে জড়িয়ে ধরল। কেমন আছিস? আমাকেও ভুলে গেছিলি? সরি রে। থাপ্পড় দিব যদি আবারও সরি বলেছিস তো। ইশিকার কথায় আখি হাসল। এবার আরিয়ান মির্জা বললেন, কেমন আছো মা? এই তো আঙ্গেল আলহামদুলিল্লাহ। কেমন আছো লাভগুরু? বলল সিয়াম। এই তো আছি যেভাবে ছিলাম। তা আপনার কি অবস্থা ডা সাহেব, হঠাৎ করে জ্বর বাঁধালেন কেমনে? আর বলিস না, ছেলেটার উপর কুনজর পড়েছে, তাই অসুখ নামছে না। আরও চোখে রিঙ্কির দিকে তাকিয়ে বললেন শায়লা মির্জা। আখি জিজ্ঞেস করল, ওকে? ওকে তো চিনলাম না। আমি রিঙ্কি, আদৃতের ক্লোজ ফ্রেন্ড। আরে নানা, এত ক্লোজও না, দূরের ফ্রেন্ড, অনেক দূর থেকে এসেছে, আমেরিকা থেকে। তুই ওসব নিয়ে ভাবিস না, আমি তো আদৃতকে বিয়ে করাবো ভাবছি জানিস। ওর জন্য বউ দেখছি, একদম তোর মতো কেউ, তুই হলেও চলবে। শেষের কথা একদম হালকা করে বললেন শায়লা মির্জা। কি বললে তুমি মামুনি? আরে মা, তুমি কি আমার বিয়ের কথা ছাড়া আর কিছু পাও না? ও এতদিন পর বাড়ি এসেছে, ওকে এমনিই দাঁড় করিয়ে রাখবে? আরে না মা, তুই বস, আমি খাবার আনি, কতদিন হয় তোকে মুখে তুলে খাওয়াই না।
না মামুনি, আমি এখন কিছু খাবো না। কি বলে পাগলি মেয়ে আমার, আগে আসলে মামুনির হাতে খাবে বলে পাগল করত, আর আজ আমি তোকে না খাইয়ে ছাড় ভেবেছিস? অতঃপর শায়লা মির্জা আখিকে খাওয়ার টেবিলে বসিয়ে তার জন্য খাবার বাড়তে লাগলেন। আদৃত এবার পাশের চেয়ারে এসে বসল, বাকিরা নিজেদের অবস্থানে বসলেন। আদৃত আখির দিকে বিমোহিত দৃষ্টিতে তাকাচ্ছে বারবার, যা রিঙ্কি খেয়াল করছে খুব প্রখরভাবে, যাতে বড্ড জ্বালাপোড়া অনুভূতি হচ্ছে তার মনে। ঈশিকা এদিকে সিয়ামকে কানে কানে বলল, দেখো না সিয়াম, আজ এতটা বছর পর ভাইয়ার চেহারাতে সেই খুশি, সেই ভালো লাগা দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা সেই 6 বছর আগে আখিকে দেখলে ভাইয়ার চেহারাতে ভেসে উঠত। জানোই তো তুমি, আদৃত আখিকে কতটা ভালোবাসত, আর এখনো বাসে, কিন্তু আখির মনোভাব তো আমরা এখনো জানি না। আমার তো ভয় হচ্ছে আদৃতকে নিয়ে, যদি এবারও আখিকে পেতে ব্যর্থ হয় তবে না আবার নিজের সাথে কিছু করে বসে। এমনটা বলো না তুমি, দেখবে আল্লাহ সব ঠিক করে দিবেন। হৃদিকা ভাবতে ভাবতে পেরেশান, কে করল তার সাথে এমনটা। বাড়িতে এসেই পুরাতন সকল ব্যবহার্য জিনিস ফেলে দিয়ে নতুন করে আনিয়েছে, কিন্তু চিন্তা তো মাথা থেকেই নামছে না, কে করল এমনটা। আবার যে করবে না তার কি নিশ্চয়তা আছে, কিন্তু তার ব্যবহার্য জিনিসে কেই বা কিছু মেশাবে আর কেমনে? ঘরের মানুষ ব্যতীত বাইরের কারো সাথেই তো হৃদিকার তেমন কোনো মেলামেশা নেই। তার মানে কি আদিল, শুভ্রতা বা মায়ের মধ্যে কেউ তার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করে চলছে? ব্যাপারটা কি আদৃশকে জানাবে সে? না, ভয় হচ্ছে তার বড্ড, পরে যদি আদৃশ তাকে নিজের অযোগ্য মনে করে ছেড়ে দেয়। আয়নাতে চুল আছড়ে আনমনে ভেবে যাচ্ছে হৃদিকা কথাগুলো। বিছানায় চিত হয়ে শুয়ে আছে আদৃশ, মাঝে মধ্যে আরো চোখে দেখছে হৃদিকাকে, মনে চলছে হরেক চিন্তা। নিজের অযোগ্যতা সম্পর্কে কি হৃদিকাকে তার জানানো উচিত? কি করবে সে ভেবে কুল পাচ্ছে না। শুভ্রতা আখির সাথে আমার কথা হয়েছিল, আমি চাইছি ওর দেওয়া টাকা দিয়ে নিজেই একটা ব্যবসা খুলি। আমার একটা বন্ধু আছে, তাছাড়া আখি বলেছে তার কাছেও একজন লোক আছে যে এমন ব্যবসা করতে চায়। আমরা 3 জন মিলে শেয়ারে একটা ব্যবসা খুলব, তারপর ব্যবসা বড় হলে আমরা নিজেরা নিজেদের ব্যবসা আলাদা করে নিতে পারব। অভাগীটা কতই না করছে আমাদের জন্য, আর আমরা চেয়েও ভালো ব্যবহারটা তার সাথে করে উঠতে পারছি না। কি হলো শুভ্রতা, তুমি কাঁদছ কেন? আজ আখিকে পেয়েছিলাম, কিন্তু ধরা পড়ার ভয় আর ওর কথা চিন্তা করে পালিয়ে এসেছি ওর কাছ থেকে চুরের মতো, বেশি কথাও বলিনি। কি করবে বলো? আমরা যে নিরুপায়, কিন্তু খুব বেশি দিন থাকব না, চিন্তা করো না। তা আখির সাথে তোমার যোগাযোগ আছে কেউ জানে না তো? না না, আমি সম্পূর্ণ লুকিয়ে কথা বলছি ওর সাথে। আখির মুখে খাবার তুলে দিলেন শায়লা মির্জা। আখির চোখ ভরে উঠল সুখের জলে, কতদিন পর এভাবে মায়ের আদর পেল সে। শায়লা মির্জা উপর হাতে তার চোখ মুছে বললেন, কাঁদছিস কেন পাগলি? এত বছর পর আমার দ্বিতীয় মাকে যে আবার ফিরে পেলাম আমি। হয়েছে আর ইমোশনাল করতে আসিস না আমায়, পরে কেঁদে কেঁদে চোখ ফুলে গেলে দেখতে আমায় বিশ্রী লাগবে। কথাটা শুনে সবাই হু হু করে হেসে দিল। চলবে।